আচ্ছা, আমি শুরু করছি। আসসালামু আলাইকুম। আমার আমার নাম তো আপনারা অলরেডি জেনেই গেছেন, তারপরেও বলি, আমার নাম হচ্ছে আহমেদ কাউসার। সবাই আমাকে কাউসার বলেই ডাকে, সো নাম হচ্ছে আহমেদ কাউসার। সো আপনারা যদি আমাকে আহমেদ কাউসার বলে সম্বোধন করেন তাহলে আমি খুব খুশি হব বেশি আর কি। স্যারও বলতে পারেন, ভাইও বলতে পারেন, যে একটা বললেই হইলো, ওটা নিয়ে কোনো অসুবিধা নাই। তো এবার আসি আমার পরিচয় নিয়ে। আমার আমি এখন বর্তমানে যেটা করতেছি সেটা হচ্ছে ওয়েব কোডার আইটি ইনস্টিটিউটের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ট্রেনার এবং ফ্রিল্যান্স ইংলিশ কমিউনিকেশনের একটা কোর্স রয়েছে, সেটা ট্রেনার হিসেবে আছি, মানে দুইটা কোর্সের ট্রেনার হিসেবে রয়েছি। এছাড়া ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের যে টিমটা রয়েছে এই টিম ম্যানেজমেন্টের টিম লিডার হিসেবে আছি, মানে পুরো ওয়েব সেকশনটা ওয়েব কোডার আইটিতে আমি ম্যানেজ করতেছি আলহামদুলিল্লাহ। তো এটা একটা পরিচয়। পাশাপাশি আমি ফাইবারে কাজ করি। আর আমার ছোট্ট একটা পরিচয় হচ্ছে আমি ফাইবারের কমিউনিটি লিডার। এটা আপনারা হয়তো অনেকেই শুনছেন বা জানতে পারেন। ফাইবারের কমিউনিটি লিডার বাংলাদেশ থেকে 5 জন রয়েছে। 5 জন কমিউনিটি লিডারের মধ্যে আমি একজন। তো এইটার কাজ কি আসলে? ফাইবার কমিউনিটি লিডার হচ্ছে ফাইবারকে আর কি সাপোর্ট করা, ফাইবারকে প্রমোট করা, এটাই কাজ। ফাইবারের কোর টিম যেগুলো রয়েছে তাদের সাথে আমি কানেক্টেড আছি। ইভেন ফাইবারের স্পন্সরে আমি বেশ কয়েকটা ইভেন্টও বাংলাদেশে করেছি। আগামী মাসে একটা ইভেন্ট ইনশাল্লাহ করবো ওয়েব কোডার আইটিতেই, ফাইবারের স্পন্সরে। ফাইবার সেটাতে ইনভেস্ট করবে, ফাইবার এখানে এসে কথা বলবে। সো তো এই ফাইবার কমিউনিটি লিডার হওয়ার সুবাদে ফাইবারের অনেক অ্যালগরিদম স্ট্রাকচার এবং ফাইবারের যে কোর ডেভেলপার রয়েছে তাদের সাথে আমি কানেক্টেড আছি। সো ফাইবারের অনেক র্যাঙ্কিং ফ্যাক্টর, এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি একটা প্রপার আইডিয়া আছে, যেটা আমি আমার স্টুডেন্টদের মাঝে অ্যাপ্লাই করি। সো এই কমিউনিটি লিডার থেকে আমি অনেক বেনিফিটও পাই। তো দুইটা পরিচয় গেল। আরেকটা পরিচয় হচ্ছে আমার একটা ছোট এজেন্সি আছে, যেখানে 4 জন ওয়েব ডেভেলপার অ্যাকচুয়ালি কাজ করতেছে, সবাই আমার স্টুডেন্ট। তো এদেরকে নিয়ে আমি লোকাল ক্লায়েন্ট, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, এদের ওয়েবসাইট ডেভেলপ করি। আমি মূলত 2 ধরনের ওয়েবসাইট বানাই। একটা হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট, মানে এডুকেশনাল ওয়েবসাইট, যেখানে লাইভ ক্লাস নেওয়ার ফিচারগুলো থাকবে, কোর্স থাকবে, লেসন থাকবে, কুইজ, এক্সাম, সার্টিফিকেট দেওয়া হবে। এই টাইপের যে ওয়েবসাইটটা হয় এডুকেশনাল, অনলাইনেই যে কোর্স প্রোভাইড করে, এই ওয়েবসাইটটা ডেভেলপ করার কাজ করি আমি আমার টিম নিয়ে। আমি এখন কাজ করার সময় খুব একটা হয় না। এরপর হচ্ছে ই কমার্স ওয়েবসাইটগুলো আমরা ডেভেলপ করি। এটা লোকাল ক্লায়েন্টের কাজ পাই বেশি, মানে ই কমার্স সাইট যেরকম দারা, চিবালি, এই টাইপের ওয়েবসাইটগুলো রয়েছে, এই টাইপের ওয়েবসাইটগুলো আমরা ডেভেলপ করি। সো এই 2 ধরনের ওয়েবসাইটই মেইনলি আমরা ডেভেলপ করি। আর বাইরেও যদি কারো কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে, বাজেট বেশি হয়, তাহলে অন্য টাইপেরও প্রজেক্ট আমরা করি। আমার বেসিক প্রাইস হচ্ছে $295, মানে একটা লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট সেট আপ করে দেওয়ার জন্য $295 আমি চার্জ করি। আর ই কমার্স ওয়েবসাইট যেহেতু বাংলাদেশি ক্লায়েন্ট বেস করে আমি কাজ করি, $15,000 বাজেট আমার। তো মান্থলি আমার এজেন্সিতে থেকে অনেকগুলো কাজই আসে। ফাইবারে আমি গত মাসে প্রায় 20টা প্রজেক্ট কমপ্লিট করেছি। এইরকমই আসে আর কি, 20টা 15টা এরকম প্রজেক্ট আমি ফাইবার থেকে পাই। আপওয়ার্কেও কিছু কিছু কাজ পাই, বাট আপওয়ার্কে আমি ফোকাসড না। এর বাইরে কিছু লোকাল ক্লায়েন্ট আছে যাদের নিয়মিত কাজ করি, কিছু ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আছে তাদের পার্মানেন্টলি কাজ করি, তাদের ওয়েবসাইট দেখাশোনা করা, প্রোডাক্টের খোঁজখবর নেওয়া, এগুলো পার্মানেন্টলি হিসেবে আসি। তো অনেবারে এই হচ্ছে আমার পরিচয়, এছাড়া আর বাইরে কিছু নাই। আর ফ্যামিলিগত পরিচয় যদি বলি, আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। কয়েকজনকে দেখলাম ময়মনসিংহের আছেন। তো ময়মনসিংহ হচ্ছে আমার বাড়ি, ময়মনসিংহের ত্রিশাল, কাজী নজরুল ইসলামের যেখানে সে বড় হয়েছে ওই আশেপাশেই আমাদের বাড়ি। কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির পাশেই আমাদের বাড়ি, এখান থেকে খুব কাছেই। তো বাড়ি হচ্ছে সেখানে। আর এই তো আরেকটা পরিচয় হচ্ছে আমার বয়স অনেকে জানতে চাইতে পারেন। আমি অনার্স 3rd ইয়ারে আছি এখন, ইংলিশ ডিপার্টমেন্টে, সাদাত ইউনিভার্সিটিতে, টাঙ্গাইলের। আর মাদ্রাসা থেকে অনার্স কমপ্লিট করেছি। আর আমি 2017-18 মালয়েশিয়াতে ছিলাম, সেখানে ট্যুরিজম ম্যানেজমেন্টের উপর ডিপ্লোমা করেছি। পাশাপাশি অনেক কাজ করছি সেখানে, রেস্টুরেন্টে কাজ করছি, তারপর হচ্ছে গেম শপে কাজ করছি, লাইব্রেরিতে কাজ করছি, আরও অনেক জায়গায় কাজ করছি। সো একটা ডাইভার্স এক্সপিরিয়েন্স আমার লাইফে ছিল ওই টাইমটাতে। তো এরপর বলি যে আমি এই ফ্রিল্যান্সিং সেক্টরটাতে কীভাবে ইনভলভ হইলাম। হ্যাঁ, তো সময়টা হচ্ছে 2017।
আমি 2017 ষোলো শেষের দিকে, মানে 17 সালেই মালয়েশিয়াতে গেছি, একদম প্রথম দিকেই। তো মানে আমি 16 সালে এইচএসসি দিছি, 2016তে এইচএসসি। এরপর 17 সালে মালয়েশিয়াতে গেছি। যাওয়ার পর 17 অক্টোবরের 26 তারিখ মনে হয় বা এরকম সময় দেশে আসছিলাম, মানে মাদ্রাসার অনার্সের পরীক্ষা দিতে, ফাজিল যেটাকে বলা হয়, ফাজিলের পরীক্ষা দিয়ে আবার মালয়েশিয়াতে ব্যাক করি। তো যখন দেশে আসি 2017 সালে, এর আগে হচ্ছে আমি অনলাইনে কাজ করা যায়, মানে যেহেতু আমার কাজ ছিল সবসময় কম্পিউটার বেসডই, মানে আমি যেসব কাজ করছি রেস্টুরেন্টের কাজ করা ছাড়া আর সব কাজই কম্পিউটার বেস ছিল। আর আমি 2011 সালে কম্পিউটারের উপর বেসিক একটা ট্রেনিং করছিলাম, ওই হালকা, মানে মাউস টাউস নাড়াচাড়া করতে পারতাম। তো এরপর আর কোনো স্কিল ছিল না। মালয়েশিয়াতে যাওয়ার পর প্রথম কাজই পাই আমি লাইব্রেরিতে, ইউনিভার্সিটির লাইব্রেরিতে। ইউসিএস ইউনিভার্সিটি, যারা মালয়েশিয়াতে আছেন চিনবেন হয়তো, চেয়ার আছে এই ইউনিভার্সিটিতে আছে, ওই চাইনিজ টাউনের আশেপাশে। তো ওই ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান হিসেবে আমি জব পাই আর কি, পার্ট টাইম জব। তো ওই জবটা করতে গিয়ে আমার হচ্ছে কম্পিউটার সম্পর্কে জানতে হয় আর কি, কারণ স্টুডেন্টরা বই লিস্ট করে নিচ্ছে, সেটার লিস্ট আমার রাখতে হইতো, কবে নিচ্ছে আবার কবে দিচ্ছে এটা আমার হিসাব রাখতে হইতো। তো ওটা কম্পিউটারই করা লাগতো। ওইখান থেকে মোটামুটি হালকা কম্পিউটার, ওটা আমার সিনিয়র যে ছিল সে শিখাই দিছিল। তো ওই সময় আমি আস্তে আস্তে ঘাটাঘাটি করতে করতে এটা দেখতে পাই যে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং একটা বিষয় আছে, অনলাইনে ইনকাম করা যায়। এর আগে কিন্তু জানতাম না কিছুই। তো এটা দেখতে দেখতে আপওয়ার্ক, বর্তমানে যে বড় একটা মার্কেট প্লেস, আমার মোবাইল দিয়েই আমি আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুলে ফেলি। এমনি আপওয়ার্কে ইনকাম করা যায়, এটা আমি কোনো কাজ পারি না, এমনিতে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে ফেললাম। তো ইংলিশও তো তখন এত ভালো জানি না, কারণ আমি মালয়েশিয়া যাওয়ার আগে মানে ইংলিশ তো কিছুই পারতাম না। আমরা 5 জন একসাথে মালয়েশিয়াতে গেছিলাম, ক্লাসমেট। তো এর মধ্যে আমার 2 জন ফ্রেন্ড ছিল যারা খুবই ব্রিলিয়ান্ট, ক্লাসে 1 নম্বর 2 নম্বর স্টুডেন্ট, আর আমি ছিলাম অনেক পিছনের। হ্যাঁ, তো তো তারা খুবই ইংলিশেও ভালো এক্সপার্ট, কিন্তু বিমানে ওঠার পর ইংলিশে পানি যাবে এটাও তারা বলতে পারার সাহস হচ্ছিল না ওই হোস্টকে। তো আমি সাহস করে বলছি, মানে ইংলিশে কথা বলার ট্রাই করছি, যে আমার ডাইভার্সটা ছিল এরকম, আমার কনফিডেন্স আগে থেকে একটু বেশি, কেন জানি না, যে কোনো কাজে আমি মানে ভয় পাই না, মানে আমি কারোর সাথে কথা বলতে ভয় পাই না। এখনও যদি এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যদি আপনাদের ক্লাসে থাকে, আমি যেভাবে ক্লাস নিচ্ছি এভাবে নিব, বরঞ্চ তাকেও আমি ধমক দেবো যদি সে রুলস ব্রেক করে অ্যাকচুয়ালি। সো এই একটা কনফিডেন্সের কারণে আমি প্রথম ইংলিশে কথা বলা শুরু করি ওইখানে বিমানের মধ্যেই। তারপর ল্যান্ড করার পর যখন যে কাজে যাই, গ্র্যাব, বাংলাদেশে যেরকম পাঠা, উবার আছে, এগুলাতে যখন ড্রাইভে যাই, কোনো একজনের সাথে কথা বলি, বাজার করতে যাই, সব জায়গায় আমার বন্ধু বান্ধবরা আমাকে ঢেলে দেয়, যাই তুই কথা বল, তুই কথা বল। ওই যে একটা এক্সপিরিয়েন্স আমার ওইখান থেকে হয়েছে, তখন থেকে ইংলিশে একটু আমার এক্সপার্ট হওয়া শুরু হইলাম আর কি। তখন থেকে ইংলিশে টুকটাক কথাবার্তা বলি। ইংলিশ স্পিকিং জবগুলোতে আমি ইনভলভ হই, যেমন আমি যেসব জব করছি সবগুলো ইংলিশ স্পিকিং। আর আমার বন্ধু বান্ধব যারা ছিল ওরা হচ্ছে মানে ওরা বেশি বেতন পাইতো, বাট আমার মতো এত রিল্যাক্সে এত মজার জব পাইছে না ওরা কেউ, কারণ তারা ইংলিশে স্পিকিং করতে পারতো না, এই একটা দুর্বলতার কারণে। তো এই কারণে আমি একটু অপরচুনিটি বেশি পাইছি। তো মালয়েশিয়া থেকে ব্যাক করলাম মানে পরীক্ষা দেওয়ার জন্য অক্টোবরে 2017-তে। তো এর আগে আমি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে আসছি, ফ্রিল্যান্সিং সম্পর্কে জানি। তো হুট করে আমার এক ফুফাতো ভাই, সে পিএইচপি ডেভেলপার, অনেক দিন ধরে কাজ করে, 2015 সাল থেকে সে প্রফেশনালি কাজ করে। তো তার বাসায় একদিন আসলাম এমনিতেই, ঢাকায় থাকে সে। তো আমার বাড়ি হচ্ছে ময়মনসিং থেকেই ঢাকা আসছি দেখার জন্য, সে ফ্রিল্যান্সিংয়ের কাজ করে। তো আমার আরেক বন্ধুকে নিয়ে আসলাম। তো 2 জন তার বাসায় ছিলাম, 2 দিন ছিলাম, 2 রাত। তো তখন দেখলাম যে তার 3-4টা পিসি, মনিটর, সেখানে কোডিং করতেছে। তারপর হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, এগুলো থেকে ক্লায়েন্টরা মেসেজ দিচ্ছে, ডলার দেখা যাচ্ছে, $200-300 এরকম। এই মানে বিশাল অবস্থা। এটা দেখে যে একটা ইন্সপিরেশন মনের ভিতরে পাইলাম, আমি জীবনে যাই করি এটাই করবো, আর কিছু করবো না, এত মজার কাজ কোডিং করলে। ওই সময় আরেকটা বিষয় হচ্ছে, ওই ভাই আবার কি করছিল, HTML দিয়ে একটা কোড করে এটার আউটপুটটা মানে ব্রাউজারে আনছে। তো যেটা দেখে আমি সব থেকে বেশি ইন্সপিরেশন পাই, যে আরে এই ছোট্ট কোড করে এটা করা যায়, আর এটা তো আমি এমনিতেই শিখতে পারবো, 2 দিনও লাগবে না এটুকু করতে আমার। তো এই যে একটা পজিটিভ মেন্টালিটি আমার হয়ে যায়, তো ওই পজিটিভ ইমপ্রেশন নিয়ে আমি বাড়িতে ফিরে আসি।
এবং আমাদের এলাকায় একটা বেসিক কম্পিউটারের শপ ছিল যেখানে বেসিক কম্পিউটার শিখে আমার ছোটো ভাইকে সেখানে ভর্তি করাইতে গেছিলাম আর কি। যে দেখি ওই বেসিক কম্পিউটার যে করায় সেই ভাইও ফ্রিল্যান্সিং করে। আরে কি মজার বিষয়! এবং ফ্রিল্যান্সিংয়ের কোর্সও নাকি সে করায়, মানে কোনো স্টুডেন্ট নাই, বাট সে তার কাছে গেলে কেউ সে শিখায়। তো আমি আমার ছোটো ভাইকে ভর্তি করাইতে যাই, আমি নিজেই ভর্তি হয়ে গেলাম। ওই আমি দেশে গেছি 2-2.5 মাসের জন্য পরীক্ষার সময়, ওই সময়টাতেই ভর্তি হয়ে গেলাম। আমার ল্যাপটপ কম্পিউটার কিছুই ছিল না। তার প্রতিষ্ঠানে গিয়েই ক্লাস করতাম, বাসায় এসে ওইগুলো মোবাইলে দেখে দেখে একটু একটু দেখতাম আর কি। তো মেইনলি সে ক্লাস করাইতো না, সে যে প্রতিষ্ঠানে ক্লাস করছিল সেই প্রতিষ্ঠানের ক্লাসের ভিডিও আমাকে দিত, ভিডিও দেখে দেখে ট্রেনিং করতাম। সে আমার কাছ থেকে 15,000 টাকা কোর্স ফি নিয়েছিল এটার জন্যই। আচ্ছা, দিছিলাম 15,000 টাকাই। এরপর সে সবগুলো ক্লাসের ভিডিও আমাকে দিয়ে দেয়। আমি যখন মালয়েশিয়া চলে যাই আবার, মানে বিমানের টিকিট কাটে ফেলি, তখন সে আমাকে সবগুলো ভিডিও দিয়ে দেয়। তো আমি ওই ভিডিওগুলো নিয়ে একটা ল্যাপটপ বাংলাদেশ থেকে কিনেই মালয়েশিয়াতে আবার ব্যাক করি। তো এবার যখন মালয়েশিয়াতে গেলাম, আমার আগের যে জব ছিল, মানে লাস্ট মালয়েশিয়াতে আমি 7-8টা জব করছি। লাস্ট যে জবটা ছিল ওটা ছিল একটা স্নোকার আছে না, স্নোকার যে খেলে, গেম শপ, ওইখানের ম্যানেজার ছিলাম আমি। তো ওইখানে যাই, তো ওই সময় যাওয়ার পর ওই দোকানটা বন্ধ হয়ে গেছে। মানে আমি গেছি, যাওয়ার পরে দোকানটা বন্ধ হয়ে গেছে। আমার কোনো জব নাই, জবলেস। পকেটে করে টাকাও নেই 200 রিঙ্গিত নিয়ে গেছিলাম, বাংলাদেশি টাকায় ওটা কত, 200 রিঙ্গিতে 4,000 টাকা সামথিং। তো ওটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। যার বাসায় গিয়ে উঠলাম, সেও মানে বুঝতে পারতেছি যে সে আমাকে রাখতে চাচ্ছে না, কারণ আমার জব নেই, আমাকে কীভাবে সে রাখবে। তো এরপর আমি ফেসবুকেই অনেক জবের গ্রুপ তো আছে, তো একটা জবে অ্যাপ্লাই করি। তো একটু সাহস করি, সেখানে মালয় ভাষা এবং ইংলিশ ভাষার দক্ষতা লাগবে। তো যেদিন অ্যাপ্লাই করি ওই দিন আমার পকেটে টাকা ছিল 70 রিঙ্গিত, আর ওই দিনই আমার ওই বাসা থেকে বেরোয় আসতে হয়েছিল। তো আমার আরেক ফ্রেন্ডও আমার সাথে ছিল, সে আবার অন্য ফ্রেন্ড, ওই 5 জনের মধ্যে না, সেও দেশ থেকে আসছে। এবং তাকে আমি বলছি যে তোরে আমি জব দিব, তুই আয়। সে অন্য একটা জায়গায় ছিল, পেনাঙে ছিল তখন। তো ওইখান থেকে সে আমার কাছে চলে আসছে, এবং সে যখন আসছে, যেদিন আসছে ওই দিনই আমার ওই বাসা ছেড়ে চলে যাইতে হবে। যদিও সে ডাইরেক্টলি বলে নাই, যার বাসায় উঠছিলাম সে ডাইরেক্ট বলে নাই, বাট ওই দিনই আমার চলে যেতে হচ্ছিল। তো ওই সময় সে আসছে, তো দুইজন, তার কাছেও কোনো টাকা নেই, সে ওইখান থেকে জব ছেড়ে চলে পালায় আসছে আমার কাছে। এখন আমাদের হাতে সর্বসা করলে 110 রিঙ্গিত আছে, কোনো জব নাই, থাকার কোনো জায়গা নেই। তো আমি যেখানে ছিলাম, মানে জবের জন্য, ওইখান থেকে কুয়ালালামপুরে চলে আসি, মেন শহর, ওই বাংলা টাউন যেটা আছে, কতুরায়া যেটা বলে, মসজিদ ইন্ডিয়ার পাশে, এইখানে চলে আসি। আসার পর এখন আমরা দুইজন ঘুরতেছি, কি করব, এখন তো কিছু দেখতে পাচ্ছি না, মসজিদে থাকবো এই চিন্তা করতেছি। তো দেখলাম যে মসজিদে থাকলেও সমস্যা, আমাদের ব্যাগ ট্যাগ আছে। তো একটা হোটেলে উঠলাম, অনেক খোঁজাখুঁজি করে 45 রিঙ্গিত দিয়ে একটা হোটেল পাইলাম, সেই হোটেলে উঠলাম। উঠে গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিচ থেকে খাওয়া দাওয়া করে এসে বসলাম যে আজকে আমাদের জব ম্যানেজ করতেই হবে। পরিচিত কেউ নাই, কে জব দিবে আমাদেরকে, ছোটো মানুষ আরও। এখন আমার বয়স 23, তখন ছিল মনে হয় 20, 18, 19 এরকম। হ্যাঁ, আর আমার ফ্রেন্ড ওটা আরও বোকা, সে নতুন মালয়েশিয়াতে গেছে, ইংলিশও পারে না, মালয়ও পারে না। আর আমি টুকটাক ইংলিশ পারি, মালয় টুকটাক বলতে পারি। তো কয়েকটা জবে অ্যাপ্লাই করলাম ফেসবুক গ্রুপের মাধ্যমে। তো একটা জবে অ্যাপ্লাই করলাম, ইনস্ট্যান্ট রেসপন্স পাইলাম যে আগামীকাল ইন্টারভিউ, 43 জন ইন্টারভিউ সিলেকশন সেখানে হয়েছে। মানে আমরা যেদিন হোটেলে ছিলাম তার পরের দিন তার কাছে যাইতে হবে, পরের দিন ইন্টারভিউ হবে। ওটা বাঙালি দালাল ছিল আর কি। সো তার সাথে কানেক্টেড হয়ে হোটেল থেকে বের হয়ে পরের দিন সকালে গেলাম তার অ্যাড্রেসে আবার থাকার ব্যবস্থা আছে। সো গেলাম, সে থাকতে দিল, খাইতে দিল। এরপর পরের দিন ইন্টারভিউয়ের জায়গায় নিয়ে গেল। ওই 43 জন থেকে 7 জনের জব হয়েছিল, সেখান থেকে আলহামদুলিল্লাহ আমার হয়েছিল, এবং আমার রেফারেন্সে আমার বন্ধুরও হয়েছিল 2 জনের। কারণ আমি মালয় ভাষায়ও পারতাম, টুকটাক বলতে পারতাম, ইংলিশও পারতাম, যার কারণে আমার খুব সহজে জব হয়ে গেছে। সেটা জবটা ছিল 7-11-এ। আপনারা যারা মালয়েশিয়াতে আছেন 7-11 সম্পর্কে ভালো জানেন। তো ওই 7-11-এর প্রথমে তো সাধারণ এমপ্লয়ি হিসেবে জয়েন করি, তো আমার ফ্রেন্ডকেও জয়েন করাই। তো 2-3 দিন পরে সে আরেকটা ভালো জব পায়, তো সে জব ছেড়ে চলে যায়, কিন্তু আমি ওইখানেই থাকি। তো আমি ওইখানে
যখন জয়েন করি, আস্তে আস্তে আমি জয়েন করার 2-3 মাসের মধ্যেই মোটামুটি সকল এমপ্লয়ি, মানে ও 5 জন থাকে, 7-Eleven টোটাল 5 জন থাকে, ম্যানেজার সহ 5 জন থাকে। তো এই 5 জনের মধ্যে 4 জনের রিপ্লেসমেন্ট হয়ে গেছে অন্য জায়গায়। আমি সব থেকে ওল্ড পারসন ওই 2 মাসের মধ্যে, এক্সপিরিয়েন্স এবং ওল্ড পারসন। তো আমাকে ক্রেডিট ম্যানেজার বানাই দিল 7-Eleven অথরিটি। তো আমি ম্যানেজার পদ পেয়ে গেলাম 7-Eleven-এর, এবং আমার আন্ডারে 4 জন কাজ করে। তো আমি ব্যাংকে টাকা টুকা জমা দিই, তখন আবার একটু রিল্যাক্স হয়ে গেল, আমার স্যালারিও বেড়ে গেল। তখন আমি স্যালারি পাইতাম বাংলাদেশি টাকায় 45,000 টাকা। তো এখানে একটা ভালো পজিশন ক্রিয়েট করে ফেলছি। তো মালয়েশিয়া লাস্ট পর্যন্ত আমি ওইখানেই ছিলাম, আর ওইখানে থেকেই আমি ওটাই আমার ডিউটি ছিল, রাত 7টা থেকে সকাল 7টা পর্যন্ত। তো ওই সময়টাতে আমি মাঝে মাঝে রাত্রে ঘুমাইতে পারতাম, কারণ আমার দায়িত্ব তো এত ছিল না, এমপ্লয়িরা সব ম্যানেজ করতো। আমি মাঝে মাঝে ঘুমাইতে পারতাম, ঘুমানোরও জায়গা ছিল। তো ওই যে একবারে যে না ঘুমাইয়া থাকছে এরকম না, ঘুমানোর সুযোগ ছিল ওই সময়। তো এইরকম পজিশনে ওই সময়টাতে আমি যখন এই যে রাতের বেলা সময় পাইতাম, ওই টাইমটাতে নিজেই এই কম্পিউটারে এইসব ক্লাস টাস দেখে একটু একটু আয়ত্তে আনার চেষ্টা করি, এবং ওইখানে থাকতে HTML CSS টুকটাক কাজটা শিখে ফেলি এবং এক্সপিরিয়েন্স হয়ে যায় মোটামুটি। এরপর দেশে ব্যাক করি 2018 সালে। ওই যে ফ্রান্স আর ক্রোয়েশিয়ার যে ফাইনাল খেলাটা হলো বিশ্বকাপ, ওই খেলার পরের দিনই আসছি আমি। ওই খেলাটা মালয়েশিয়া থেকে দেখে পরের দিন আসছি। তো তার মানে 16 জুলাই আসছিলাম। যেদিন মালয়েশিয়া থেকে বাংলাদেশে ব্যাক করি, ওই দিনই যে প্রতিষ্ঠানের ভিডিও দেখে আমি কাজ শেখা শুরু করি, ওই প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়ে নিই। ওটা হচ্ছে উত্তরাতে। আর আমি এয়ারপোর্ট নাইমে উত্তরা থেকে অ্যাডমিশন নিয়ে, আমার আরও 2 বন্ধু সহ 3 জনে অ্যাডমিশন নিয়ে বাড়িতে চলে যাই। 10 দিন পরে আমাদের ক্লাস শুরু হয়, ঢাকাতে চলে আসি। যে সেভিং ছিল, আমার বন্ধু আরও যে 2 জন ছিল, তাদেরও একজন হচ্ছে গার্মেন্টসের জব করতো, আমার ফ্রেন্ড। সে ওই 4-5 মাসে আমি তাকে বলছি যে ওই টাকা জমা, ল্যাপটপ কিন, আমরা একসাথে কাজ শিখবো। সে আমার ইনস্ট্রাকশন মানছে, ল্যাপটপ কিনছে এবং টাকাও জমাইছিল। এবং আরেকজন, সেও বাড়ি থেকে একটা সেভিংস নিয়ে এসে আমরা 3 জন মিলে অ্যাডমিশন নিয়ে ঢাকাতে একটা জায়গায়, মেসের মতো, মেস না, আমরা একটা রুম নেই আর কি অ্যাকচুয়ালি, সেখানে আমরা নিজেরাই রান্নাবান্না করতাম। তো এভাবে কাজ শেখা শুরু করি। কাজ শেখা শুরু করার পর আমি তো মোটামুটি কাজ জানতাম, মোটামুটি এক্সপিরিয়েন্স ছিলাম। তো ক্লাসের ক্যাপ্টেন ছিলাম আমি। আমাদের ব্যাচে 25 জন ছিল, তার মধ্যে আমাদের 3 জনের পারফরমেন্স সব থেকে বেটার ছিল, কারণ আমরা নিয়মিত প্র্যাকটিস করতাম, আমাদের আর কোনো প্যারা ছিল না, শুধুমাত্র একটা জিনিসেই আমাদের ফোকাস ছিল, এটাতে আমরা সফল হবই। তো একটা কষ্টের সিন এখানে আছে, সেটা হচ্ছে আমাদের যে সেভিংস ছিল, এটা একসময় শেষ হয়ে যায়। মানে আমাদের কোর্স চলাকালীন সময়ে 2.5 মাসের দিকে বা 3 মাসের কাছাকাছি সময়ে যে আমাদের সেভিংসটা শেষ হয়ে যায়। যখন আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলবো, তার আগে আমাদের একদমই টাকা পয়সা ছিল না। অ্যাকচুয়ালি এরকম সময় হয়েছে, আমাদের ক্লাস হয়তো শুক্রবার শনিবার 2 দিন অফলাইনে ক্লাস করতাম। তো বৃহস্পতিবার দিন আমাদের টাকা আরও আগেই শেষ। বৃহস্পতিবার দিন আমাদের খাবারের যে মানে চাউল টাউল যা আছে, এইগুলোও শেষ হয়ে গেছে। তো আমি চাইলে বাড়ি থেকে আনতে পারতাম টাকা পয়সা, আমার আরেক ফ্রেন্ড সেও চাইলে আনতে পারতো, আর আরেকজনের পজিশন ছিল না আনার জন্য। তো আমরা প্রতিজ্ঞা করলাম যে আমরা যেহেতু আগামীকাল ফাইবার অ্যাকাউন্ট খুলতেছি, স্যার আমাদেরকে অনেক সময় এরকম আশ্বাস দিছে যে ফাইবার অ্যাকাউন্টে স্যারের এরকম অনেক স্টুডেন্ট আছে যে যেদিন অ্যাকাউন্ট খুলছে ওই দিনই কাজ পাইছে, এরকম অনেক মানে আছে, মানে এরকম মানে অনেক এক্সাম্পল আছে। সো এইটা আমার মাথায় সবসময় ঘুরপাক খাইতো। তো এই জন্য আমরা কী করলাম, নিজেদের মধ্যে প্রতিজ্ঞা করলাম যে টাকা শেষ হয়ে গেছে, ঠিক আছে, আমরা দরকার হলে না খেয়ে থাকবো, তারপরও এইখানে সফল হওয়ার আগ পর্যন্ত আমরা বাড়ি থেকে টাকা আনবো না, এরকম একটা প্রতিজ্ঞা করলাম। আর আরও একটা মজার প্রতিজ্ঞা আমরা করছিলাম যে সফল হওয়ার আগ পর্যন্ত আমরা মাথার চুল কাটবো না। এটা হচ্ছে কোর্স চলাকালীন সময়, পরে আসলে অনেকের চুল বড় হয়ে গেছিলো আমাদের অনেক, তো ওটা আমরা মেনটেন করছি। তো যেটা বলতেছিলাম, বৃহস্পতিবার দিন রাতে মানে আমাদের খাবার শেষ, শুক্রবার দিন জুমার পর ক্লাস, না খেয়েই ক্লাস করতে গেছি। ক্লাসে আবার একটা পার্টি ছিল ওই দিন, হালকা খাওয়া দাওয়া হয়েছে। তো ওই দিন ফাইবার অ্যাকাউন্ট সাল ক্লাসে খুলে দেখাইছে, আমরা সবাই আসলাম। এসে আমার এক আন্টির বাসা আছে, সেখানে ইচ্ছা করে দাওয়াত নিয়ে রাতের বেলা খাইছি। খাওয়া দাওয়া করে আইসা ফাইবার অ্যাকাউন্ট খুললাম সবাই, 3 জন নেই, 3টা ফাইবার অ্যাকাউন্ট খুলছি। খোলার পর আপনারা জানেন অনেকে ফাইবারে প্রতিদিন 10 টাকা যে অ্যাপ্লাই করা যায়, প্রপারলি খুলছি এবং অনেক রিসার্চ করে, আগে থেকেই তো জানি মোটামুটি। তারপরে গিগগুলো খুলছি, সব কমপ্লিট করে সারা রাত জেগেছিলাম। ওই দিন টোটাল 3টা অ্যাকাউন্ট থেকে 27টা জবে আমরা অ্যাপ্লাই করি, 27টা জবে, সবগুলোতে আমি অ্যাপ্লাই করছি।
এবং সেই 27টা জবের মধ্যে 2টা ক্লায়েন্টের নক আমরা পাই প্রথম দিনই, মানে প্রথম রাতেই, দিনও না, প্রথম রাতেই 2টা ক্লায়েন্টের নক পাই এবং একটা ক্লায়েন্টের কাজও পেয়ে যায় সকালবেলা আলহামদুলিল্লাহ। সেই কাজটা ছিল $300 প্রথম কাজ। এবং এইখানে একটা মানে কষ্টের বিষয় হচ্ছে সেই কাজটা আমরা কমপ্লিট করতে পারিনি। আমাদের স্যারকে বলি, স্যার বলে এই কাজ আপনারা করতে পারবেন না, এটা ডেভেলপমেন্টের কাজ, এই কাজ আপনারা এখনো দেখেনই নাই। অনেকের কাছে ঘোরাঘুরি করি, অনেকের সাথে যাই, সো ওই অর্ডারটা ক্যান্সেল হয়। আমাদের রূপক স্যার, আপনারা চিনেন হয়তো, অনেকেই পরিচিত হবে, 2-1 দিনের মধ্যে উনি আসবেন। তো রূপক স্যারের অ্যাকাউন্টে ওই কাজটা আসছিল। উনি আমাদের ওই যে আরেক ফ্রেন্ড, আমরা 3জন ছিলাম, 3জনই আলহামদুলিল্লাহ এখন ভালো পজিশনে আছে। রূপক সাহেব উনি এখন আমাদের ওয়েব কোডার আইটিতে আমার পরে আরেকজন ট্রেনার হিসেবে আছেন। আপনাদের সাথে উনি আপনাদেরও ক্লাস নেবেন, আপনাদেরকে সহযোগিতা করবেন। আরেক ফ্রেন্ড, সেও একটা প্রতিষ্ঠানে এখন ভালো পজিশনে আছে এবং নিজেরও একটা ভালো পজিশন ক্রিয়েট করে ফেলতে পারছে। তো যেটা বলতেছিলাম, ওই $300 কাজটা ক্যান্সেল হয়, মানে 2-3 দিন পরে ক্যান্সেল হয়। এর মাঝখানে আমরা আবার শনিবার দিন ক্লাস ছিল, ক্লাসে আসি, সবাই আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে, প্রথম দিনে কাজ পেয়ে গেছি, অনেক ইন্সপিরেশন পাইলাম। আবার পরের রাতে মনে হয় $18 কাজে অ্যাপ্লাই করছিলাম 3টা অ্যাকাউন্ট থেকে। তো ওই দিন একটা কাজ পেয়ে যাই এবং সেই কাজটা আমি করতে পারি। $30 কাজ ছিল, কাজটা করে ফেলি এবং 5 স্টার রিভিউ পাই। তো এরপর থেকে আর কোনো দিন পিছনে ফিরে তাকাইতে হয়নি ইনশাল্লাহ। এর মাঝখানে কয়েকবার প্রবলেমে পড়ছি, 2-3 মাস কাজ ছিল না, এরকম অবস্থানে ছিলাম, আরও প্রবলেমে পড়ছি, কাজের বাইরে ছিলাম, বাট মেইনলি ফ্রিল্যান্সিং সেক্টরটাতে ইনভলভ হয়ে গেছি ওই সময়টাতেই, এই 2018 সালেই ওটা। এরপর আমার একটু ব্যাকগ্রাউন্ড বলি এখন। আমরা কোর্স কমপ্লিট করার পর, কোর্স কমপ্লিট করা কালীনই ওই যে ভাইয়ের কাছে পিএইচপির কাজ দেখে ইন্সপিরেশন হইলাম, ওই ভাইয়ের কোম্পানিতে ইন্টার্নশিপ করার জন্য জয়েন করি 3জন মিলেই, আমাদের আত্মীয়। একটা অপরচুনিটি ছিল এবং একটা মজার বিষয় ছিল, ওই কোম্পানিতে ওয়ার্ডপ্রেসের কেউ ছিল না, সো ওয়ার্ডপ্রেসের দায়িত্ব আমাদের কাছে পড়ে যায় কোর্স চলাকালীন সময়ই, এবং সেটা আমরা ভালোভাবে করি। আমাদের ইন্টার্নশিপে স্যালারি ধরছিল $20,000, 3জনের $60,000 স্যালারি। আমরা একসাথেই ছিলাম, একসাথেই খাইছি, একসাথেই ঘুমাইছি, মানে ক্লোজ ফ্রেন্ড আমরা। তো ওইখানে কাজ করতে থাকি। তো ইন দ্য মিন টাইম ওই কোম্পানিতে একটা ভালো পজিশন আমরা ক্রিয়েট করে ফেলি, বাট আনফর্চুনেটলি আমাদের ওই বড় ভাই তার অবহেলার কারণে কোম্পানিটাকে লুজ করে, মানে রেপুটেশনটা লুজ হয়ে যায়, যার কারণে আমরাও কোম্পানি থেকে চলে আসি। বুঝতে পারি যে এখানে ক্যারিয়ার হবে না, তো চলে আসি, আমাদের এলাকায় চলে যাই। NXT IT সলিউশন নামে আমাদের ময়মনসিংহে একটা বড় কোম্পানি ছিল ওই সময়, এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপর। ওই কোম্পানিতে দেখলাম 10 জন PhD টু HTML ডেভেলপার দরকার, মানে স্ট্যাটিক ওয়েব ডিজাইনার দরকার। তো ওই কাজে আমরা অ্যাপ্লাই করে 3জনই যাই, 3জনেরই জব হয়ে যায়, কারণ তারা এত ডেভেলপার কই পাবে, ওই সময় এত মানুষজন ছিল না। তো ওইখানেও স্যালারি $20,000 ফিক্সড করি, এবং ওইখানেও বুঝতে পারি যে এটা ভালো পজিশন না আমাদের জন্য। তো এখানে 1 মাস জব করছিলাম, একজন জয়েন করে 2 দিন পরে আর কাজ করে নাই, আর আমরা 2জন, আমি আর আমার আরেক ফ্রেন্ড, আমরা 2জন হচ্ছে 1 মাস ছিলাম, 1 মাসের স্যালারি নিয়ে পরে চলে আসছি। তো আসার পর আমাদের ত্রিশালে, মানে ময়মনসিংহের ত্রিশাল, যেখানে কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থান, তো ওইখানে আমরা একটা প্রতিষ্ঠান দিই। সেই প্রতিষ্ঠানটার উদ্দেশ্য ছিল লোকাল যেসব কোম্পানি আছে আশেপাশে, আমাদের ত্রিশাল তো একটা শিল্পনগরী, অনেক প্রতিষ্ঠান আছে, অনেক কলকারখানা আছে, গার্মেন্টস আছে। তো এইগুলোতে আমরা যাওয়া শুরু করি, ভালো পোশাক আশাক পরে যে তাদেরকে অফার করি যে তোমাদের ওয়েবসাইট লাগবে নাকি। আমরা আগে দেখে যাই যে তাদের ওয়েবসাইট আছে কিনা, ফেসবুকে খোঁজখবর নিয়ে যাই। তো এইভাবে 2-1টা অর্ডার পাই আমরা। আমাদের বড় সড়ো একটা প্রতিষ্ঠান দিয়েছিলাম ওই সময় আমাদের এলাকায়, ওই থানা শহরে $15,000 আমাদের অফিসের ভাড়া ছিল, তার মানে অনেক বড় সড়ো করে দিয়েছিলাম। এবং এইভাবে করতে থাকলে দেখলাম কয়েকটা রেস্টুরেন্টের ওয়েবসাইট বানাইছি, তো বুঝতে পারলাম যে এটা আসলে খুব ইফেক্টিভ হবে না। ফাইবারে তখন এত কাজ পাচ্ছি না, টুকটাক কাজ পাই। এরপর চিন্তা ভাবনা করলাম যে আমাদের ত্রিশাল ইউনিভার্সিটিতে প্রত্যেক সেশনে প্রায় 200-300 মানুষজন সিএসসিতে ভর্তি হয়। তো এরা তো প্রত্যেকেই প্রোগ্রামার হতে চায়, এরা যদি ফ্রিল্যান্সিংটা শিখে তাহলে কোর্স তাদের প্রাইভেট মানে কি ইউনিভার্সিটি লাইফে ইনকাম করার একটা অপরচুনিটি পাবে। একটা সলিউশন বের করার চেষ্টা করলাম, ইনস্টিটিউট দিয়ে ফেললাম। আমাদের ইনস্টিটিউটের নাম ছিল ওয়েব টেক আইটি। এটা ওয়েব কোডার আইটিরও আগে প্রতিষ্ঠান না, ওয়েব কোডার আইটির আগের হবে না, মানে ওয়েব কোডার আইটি যখন হয়েছে তখন আমার প্রতিষ্ঠান হয়েছে ওয়েব টেক আইটি। তো ওইটাতে
2টা বেচ রানিং করি। প্রথম বেচে ছিল 17 জন, পরে বেচে ছিল 11 জন। এরপর বিভিন্ন বাধা বিপত্তির কারণে ওটা আর কন্টিনিউ করা যায় নাই। আমাদের ওটার পাশে একটা প্রতিষ্ঠান ছিল যারা বেসিক কম্পিউটারের কোর্স করাতো, তারা আমাদের সরাসরি এমপির কাছে, সরাসরি এমপির বাতিজার কাছে সরাসরি নালিশ করে যে আমরা নাকি তাদের স্টুডেন্ট নিয়ে আসতেছি, যার কারণে তাদের প্রবলেম হচ্ছে, তাদের স্টুডেন্ট কমে যাবে। সো এর কারণে আমাদেরকে বের করে দেয় আর কি, আমাদের প্রতিষ্ঠান ব্লক করে আমাদেরকে বের করে দেয় আর কি। বের করে দেয় না বলতে, নোটিশ দেয় যে তোরা এখানে করতে পারবে না। পিচ্ছি ছিলাম তো আমরা, আমাদের বয়সও কম, আমাদের পিছনে কিছুই ছিল না। তো এই স্টার্ট আপটা আমার নষ্ট হয়ে যায়। কে এটা? তো আমাদের এই স্টার্ট আপটা নষ্ট হয়ে যায়। এরপরে আবার একটা মজার কাহিনী বলি আপনাদেরকে। সেটা হচ্ছে ওই প্রতিষ্ঠানটা যখন মানে ছেড়ে দিতে হচ্ছে, তার কয়েকদিন আগেই আমি আবার আলহামদুলিল্লাহ পরিপূর্ণ ঈমান যেটাকে বলে, মানে বিয়ে করে ফেললাম। তো বিয়ে করে ফেলছি এখন। আচ্ছা, বিয়ে করে ফেললাম, আবার প্রতিষ্ঠানটাও চলে গেল। এখন তো একটা বিশাল ঝামেলার মধ্যে পড়ে গেলাম, ইনকাম নাই। মানে এটা বেশি দিন সময় হয় না, ধরেন 15 দিন হয়েছে, এরপরে এটা চলে গেছে প্রতিষ্ঠানটা। রোজার মাসের 1 তারিখে আমাদের প্রতিষ্ঠান ছাড়ছি, আর বিয়ে করছি হচ্ছে সবে বরাতের রাতে। এই তো তাহলে 15 দিন, একজাক্টলি 15 দিন পরেই। তো রোজার মাস নিয়ত করলাম যে এই মাসে কিছুই করবো না, ইবাদত বন্দিগি করবো, আল্লাহর কাছে চাইবো, দেখি কি হয়। ফাইবারে টুকটাক কাজ পাচ্ছি, এবং রোজার মাসে একটা ছোটোখাটো উইথড্র দিতে পারছিলাম ফাইবার থেকে। তো চললাম। তো ঈদ গেল, ঈদের 2-3 দিন পর দেখতে পাইলাম যে প্রতিষ্ঠান থেকে আমি ট্রেনিং করছি ওই প্রতিষ্ঠানে একজন ট্রেনার লাগবে। তো ইনস্ট্যান্টলি ওই প্রতিষ্ঠানের সিইওর সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক ছিল, ক্লাসের ক্যাপ্টেন ছিলাম, ক্লাসে ভালো পারফরমেন্স করছি, ইন্টার্নশিপে ভালো ফোকাস দিতে পারছি, ইমপ্রেশন ফেলতে পারছি। যার কারণে আমি ফোন দেওয়ার সাথে সাথে উনি বললো যে, আমি বললাম এভাবেই যে স্যার আমি তো একটা প্রতিষ্ঠানে কাজ করছি, মানে আমি আমার নিজের প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি 2টা বেচে। এটুকু বলার পর স্যার বললো আপনি আসেন, বৃহস্পতিবার ছিল, শুক্রবার দিন আপনি আসেন। তো আমি নর্মাল ড্রেসেই আসলাম, পাঞ্জাবি পরে, পায়জামা পরে, জুতা, এরকমভাবে আসলাম। আসার পর স্যারের সাথে কথা হলে স্যার বললো যে যান, ক্লাসে যান। তো ওই দিনই আবার একটা বেস রানিং হচ্ছে। মানে আমি এটা কোনো প্রস্তুতি আমার নাই, এরকম একটা বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান, হ্যাঁ, সেই প্রতিষ্ঠানে আমি ট্রেনার হিসেবে আসছি, এবং সরাসরি আমাকে ক্লাসে স্যার ঢুকাই দিল। আমার কোনো পূর্ব প্রস্তুতি নাই, আমার কোনো ড্রেস আপ নাই। তো এইভাবে আমি ঢুকে পড়লাম ক্লাসে। স্যার আমাকে পরিচয় করাই দিল। তো পরিচয় করাই দেওয়ার পর ক্লাস নিলাম। যেহেতু আমার একটু এক্সপিরিয়েন্স ছিল আগে থেকে, আমি ক্লাস নিছি, আমি ট্রেন আপ করাইছি, তো যার কারণে আমি ক্লাসটা ভালোভাবে নিলাম, এবং স্টুডেন্টরা খুব ভালো ফিডব্যাক দিল ক্লাসের। এবং ওই সময় আমাদের যে ট্রেনার ছিল ওই ট্রেনারের কলিগ হয়ে গেলাম আমি অ্যাকচুয়ালি। এবং ওই বেসটাতে স্টুডেন্ট ছিল 25 জন, এবং আমার এখন পর্যন্ত, এই যে 2019 সালের কথা, এখন 2021, এখন পর্যন্ত ওই বেসটা আমার সব থেকে সাকসেসফুল বেস। 25 জনের মধ্যে 18 জন এখন মার্কেট প্লেসে কাজ করতেছে, এবং এদের অনেকেই লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার, অনেকে অনেক বড় কোম্পানিতে কাজ করে। একজনকে আমি জব দিছি 80,000 টাকা স্যালারির, আরও অনেকে অনেক ভালো পজিশনে আছে। ওটা আমার সব থেকে সফল বেচ, প্রথম বেচ আমার। তো এরপর ওই বেচের সাফল্য দেখে আমাদের প্রতিষ্ঠানের সিইও, ওই সময় যে প্রতিষ্ঠানের সিইও ছিল, এখনও উনি আছে, তো আমার যে ট্রেনার ছিল ওই ট্রেনারের থেকে আমার স্যালারি বাড়ায় দেয় বেশি। এবং ওই প্রতিষ্ঠানের সব থেকে বেশি স্যালারি পাওয়ার ট্রেনার ছিলাম আমি, ওই 2019 সালে। পিচ্ছি মানুষ আমি, কারণ আমি স্টুডেন্টদেরকে এমনভাবেই ইন্টারেক্টিভ করে রাখতাম যেন একটা স্টুডেন্টও জোরে না যায়, যেটা ওই প্রতিষ্ঠানের সব থেকে বেশি প্রবলেম ছিল। আমাদের বেচে 25 জন থেকে আমরা সফল হয়েছি 4-5 জন, আমরা 3 জন আর 2-1 জন হাতে গোনা, আর বাকি সব জোরে গেছে। বাট আমার বেচগুলোতে 25 জনের মধ্যে 18 জন সফল হয়েছে। তো বুঝতেই পারতেছেন কোয়ালিটি কিভাবে আমি মেনটেন করছি বেচগুলো। আপনাদের এখন আছেন কয়জন? 40 জন। আমি এটা শিওর দিতে পারি, আপনারা যদি শেষ পর্যন্ত সবাই থাকেন, আমার গাইডলাইন ইনস্ট্রাকশন মেনে চলেন, আপনারা সবাই সফল হবেন। এটা আমি প্রতিশ্রুতি দিতে পারি, কারণ আমি ওইভাবেই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে মনিটরিং করি, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ওইভাবে ফোকাস দিই যেন সে সফল হইতে পারে, এবং আপনারাও হবেন যদি আমার ইনস্ট্রাকশন গাইডলাইন ফলো করেন। জি, এরপর ওইখানে আমি টোটাল 9টা বেচ কমপ্লিট করছি, অনেক স্টুডেন্ট পড়াইছি সেখানে। তো 9টা বেচ কমপ্লিট করে
করোনা ভাইরাস শুরু হবে এমন অবস্থায় আবার গ্রামে চলে গেলাম সব বাদ দিয়ে। এটা যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আমার লাস্ট বেচ ছিল যেটা 183 পরে 86 বেচে কয়েকটা ক্লাস নিয়েছিলাম, 183তম বেচে ওইখানে আমি ওরিয়েন্টেশন ক্লাস, মানে ওইখানে ক্লাস ছিল টোটাল 32টা, আপনাদেরও 32টাই, আরও বেশি হবে আপনাদের, অসুবিধা নাই। তো 31 নম্বর ক্লাসে আমি ওরিয়েন্টেশন ক্লাসটা আনছি, মানে ওরিয়েন্টেশন না, মানে এটা কী বলে, ফেয়ারওয়েল পার্টি যেটা, এরপর আরেকটা ক্লাস হবে আর কি ওদের, ওইখানে সার্টিফিকেট দেওয়া হবে। তো ওই ফেয়ারওয়েল পার্টির, জি সফটটেক আইটি, ফেয়ারওয়েল পার্টিতে আমার একজন স্টুডেন্ট, মানে আমি সব কিছু সুন্দরভাবেই করছি, ওই বেচে অনেক স্টুডেন্ট সফল হয়েছে, হ্যাঁ, কোর্স চলাকালীন সময় অনেকে ইনকাম করতে পারছে এবং স্যাটিসফাইড সবাই আমার প্রতি, কারণ আমি ওইভাবেই কোর্স নেই। একটা স্টুডেন্ট আমাকে প্রশ্নবিদ্ধ করলো, কোর্সে আমি অফলাইন বেচ, আমি চেয়ারে বসে ক্লাস নিচ্ছি প্রজেক্টরে, ক্লাস না মানে কথাবার্তা বলতেছি। তো একটা স্টুডেন্ট হঠাৎ করে বলল যে আপনি আমাদেরকে সময়টা নষ্ট করছেন, কি দেখাইছেন, কিছুই দেখান নাই, কিছুই শিখতে পারি নাই। আমি মাথা নিচের দিকে দিয়ে বসেছিলাম, কথা শুনলাম। ওই স্টুডেন্টের পাশে আরও 2-3টা স্টুডেন্ট দাঁড়াইলো, দাঁড়ায় তারাও বলল যে আমাদের সময়টাই নষ্ট করছেন, কিছুই শিখতে পারি নাই, কিছুই শিখার নাই। আমি শুনলাম। এরপর প্রত্যেকটা স্টুডেন্ট, ওই বেচে স্টুডেন্ট ছিল প্রায় 46টার মতো, সব থেকে বেশি স্টুডেন্টের বেচ ছিল ওটা, 46 জনের মতো স্টুডেন্ট ছিল। তো বাকি যে 40 জন আছে, 40-42 জন, তারা সবাই তাদেরকে ইচ্ছা রকম জানলো যে কী বলস তোরা, এগুলা কী বলেন আপনারা, স্যার আমাদেরকে যা দেখাইছে শুক্রিয়া। তো আমি আর কিছু বললাম না, আমি সুন্দরভাবেই শেষ করে অফিসে এসে বললাম যে আমি আর ক্লাস নিব না, আমি চলে যাব। তো কী সমস্যা, এই সমস্যা। তো এটা তো কোনো সমস্যাই না, আমরা ওই স্টুডেন্টকে দরকার হলে আইনি ব্যবস্থা নিব আপনাকে এই হ্যারাসমেন্ট করার কারণে। তো তারপর আমি বললাম যে এগুলো কোনো দরকারই নেই, আমি আর ক্লাস নিব না। তো এরপরে আরেকটা বেস রানিং ছিল, সেই বেসে আমি 10টা ক্লাস নিছি, 11টা ক্লাস নিছি। তো ওদেরকে একটা পজিশনে নিয়ে আসতেছি, এমন সময় আমি সব সিদ্ধান্ত বাদ দিয়ে জীবনের প্রতিজ্ঞা করলাম আর কোনো দিন ক্লাসই নিব না। একবারে সব কিছু, আমার প্রতিষ্ঠান ছিল তখন, আমার প্রতিষ্ঠানে 11 জন এমপ্লয়ি ছিল, এদেরকে সব রেখে টেকে অফিস টফিস সব ছেড়ে একদম চেয়ার টেবিল যা ছিল সব নিয়ে গ্রামে চলে গেছে। আর কোনো দিন ক্লাস নিব এই চিন্তাও করিনি, এটা বাদ দিয়া সব কিছু। তো ওই যে একটা মানে স্টুডেন্ট খালি প্রশ্ন তুলছিল, এই 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 কারণেই খুব কষ্ট পাইছিলাম ওই দিন। তো চলে যাই। তো চলে যাওয়ার পরে আবার চিন্তা করলাম যে আমি যদি ক্লাস না নেই তাহলে সফল, আমি চাই আসলে মানুষজন সফল হোক। বাংলাদেশে অনেক বেকার মানুষজন আছে, এদেরকে সফল, মানে অনেকেই বেকার অবস্থায় আছে। তো এই দিক চিন্তা করে আমার আবার একটা ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল, যখন ফ্রিল্যান্সিংয়ে আসি, ট্রেনার হিসেবে প্রথম ইনভলভ হই, তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমি একজন বিশ্ববিখ্যাত ট্রেনার হব, ইন্টারন্যাশনাল ট্রেনার হব। অনেক বড় বড় ইভেন্টে যেয়ে আমি কথাবার্তা বলবো, অনেক বড় বড় প্রতিষ্ঠানে যেয়ে আমি মাঝে মাঝে মোটিভেশনাল কথা বলবো, ক্লাস নিব, ওয়ার্ডপ্রেসের বা ওয়েব ডিজাইনের ক্লাস নিব, হ্যাঁ, এরকম মেন্টরিং করবো, এরকম ইন্টারন্যাশনালি আমার একটা প্ল্যান ছিল এবং আমি আমার প্ল্যানে এখনও যথেষ্ট আছি। তো এই চিন্তা ভাবনা করে এই সময় আবার দেখলাম একটা অপরচুনিটি আসলো, এলইডিপির প্রজেক্ট 2020 সালের মে মাসে। তো এই এলইডিপির প্রজেক্টে আমি অ্যাপ্লাই করি, ট্রেনার হইলাম। ট্রেনার হওয়ার পর একটা বেচ কমপ্লিট করলাম, 20 জন স্টুডেন্ট। এলইডিপির নিয়ম হচ্ছে 20 জন স্টুডেন্ট থাকবে বেচে, 20 জনকে সফল করতে হবে, নাহলে স্যালারি হবে না, আমাদের এরকম ইনস্ট্রাকশন ছিল। তো আমি বললাম যে 20 জনকে 20 জন সফল করা যাবে না, আমাকে 40 জন দিতে হবে। তো 40 জন দিল, সেখান থেকে 27-28 জনকে আমি নিয়মিত পাইছি এবং 20 জনকে সফল করতে পারছি। তো এই সফলতা দেখার পর আমাকে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার বানাই দেয়। আমার আন্ডারে 14টা বেস তখন ওই ছিল, এই 1 বছর আগের কথা এটা। তো ওই সময় আমি আমার অনেক স্টুডেন্ট যারা ভালো করতো তাদেরকে নিয়ে আসলাম আমার কাছে, 7 দিনের ট্রেনিং করাই তাদেরকে ট্রেনার হিসেবে নিয়ে নিলাম আমার সাথে। রংপুর, নোয়াখালী, কুমিল্লা, তারপর হচ্ছে কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, এইসব জেলাতে আমাদের টোটাল 14টা বেচ ছিল ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের। 14টা বেচই সফলভাবে কমপ্লিট করছি আমার 8 জন ট্রেনার নিয়ে। এদেরকে স্যালারি দিতাম, এদেরকে 20,000 টাকা করে স্যালারি দিতাম ওই সময়। তো সব মিলিয়ে এই প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট করলাম। একটা বিশাল এক্সপিরিয়েন্স হয়েছে, এটা আমার সারা লাইফ, এই এক্সপিরিয়েন্সটা আমার কাজে লাগবে বলতে পারবো। আমি একজন আইটি প্রজেক্ট ম্যানেজার হিসেবে ছিলাম লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের, এটা আমার প্রোফাইল আপনারা দেখতে পারবেন। তো এটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর এই যে ডিসেম্বর মাসের দিকে ওয়েব কোডার আইটিতে আমি আরও আগে আসছিলাম। সফটটেকে যখন থাকি, যখন
মাঝে মাঝে তো ভালো লাগতো না। একটা প্রতিষ্ঠানে অনেক সময় অনেক দিক খারাপ থাকে, অনেক দিক ভালো থাকে। যখন খারাপ দিক পাইতাম তখন মন চাইতো যে চলে যাই এখান থেকে। হ্যাঁ, তো এই জন্য বিকল্প দেখতাম। তো এটি সুবাদে ওয়েবকোডার আইটি সিও সাথে আমার ভালো রিলেশন ছিল। আমি বলছিলাম যে আপনাদের এখানে ওয়েবের বেচ চালু করা যায়, যেটা আমি মনিটরিং করতে পারবো। তো তারা অতটা ইন্টারেস্ট হয় নাই তখন, বাট আমার সাথে কন্ট্যাক্ট ছিল। তো 1 বছর পর ডিসেম্বর মাসে 2020 সালের আমাকে ডাকে ওয়েবকোডার আইটি, যখন আমি এলইডিপির প্রজেক্ট কমপ্লিট করে ফেলছি। তো ওই সময় 2-3টা ফ্রি ক্লাস নেই। ফ্রি ক্লাস নেওয়ার পর ওটা আর এক্সিকিউট হয় নাই। তো এরপর আমি তখন আবার ফ্রিল্যান্সিংয়ে খুব ভালো পজিশন আমার তখন। ফাইবার থেকে $2,500 মান্থলি ইনকাম হচ্ছে, 3-4টা ফাইবার অ্যাকাউন্ট, আমার টিমে 5-6 জন কাজ করে আমার এলাকায়, গ্রামে। তো এরপর মেইনলি ডিসেম্বর থেকেই আমি আবার আমার প্রফেশন হিসেবে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি ক্রিকেট খেলি খুব। তো ওই ডিসেম্বরের সিজন প্রচুর ক্রিকেট খেলার সেশন। তো অনেকগুলো টুর্নামেন্টে আমি টিম নিই, প্রায় 7-8টা টুর্নামেন্টে টিম নিলাম। একদম ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি শেষ পর্যন্ত আমার এই টিকেট টুর্নামেন্টগুলো ছিল। ইভেন এখনও একটা টুর্নামেন্টে ফাইনাল খেলা বাকি আছে এবং আমার টিম ফাইনালে উঠছে সেখানে। এই 8টা টুর্নামেন্ট থেকে 6টা টুর্নামেন্টের আমি ফাইনাল খেলছি। একটাতে হারছি, 5টাতে চ্যাম্পিয়ন হয়েছি। ফ্রিজ, টিভি এগুলো অনেক কিছু পাইছি এগুলাতে খেলে। তো এই সময়টাতে এসে এই 3 মাসে আমার ফ্রিল্যান্সিং কেরিয়ার একদম গেছে। মানে আমার ফাইবার অ্যাকাউন্টে মেসেজ দিলে ক্লায়েন্টদেরকে রিপ্লাই দেয় নাই, খেলার মধ্যে ছিলাম। তো এই 2-3 মাসে 3 মাসের বেশি হবে। তো মার্চে এসে আমার এরকম অবস্থা হয়েছে যে আমার ফাইবারে কোনো কাজ নাই। 2-একটা কাজ পাই, 2-3 জন স্টুডেন্ট মাঝে মাঝে এসে ভর্তি হয় আমার কাছে, তাদেরকে শিখাই, ওই বাইরে ঘুরে চলতেছে আর কি। তো অবস্থা ভালো ছিল না এই 2-3 মাস। এরপর আবার ওয়েবকোড আইটি থেকে ডাক পাই মে মাসে, ঈদের পর, ছোটো ঈদের পর টুলপি নিয়ে আবার চলে আসি ঢাকায়। আসলাম, এসে আলহামদুলিল্লাহ পুরো সেক্টরটার দায়িত্ব নিলাম। এর আগে ওয়েবকোড আইটিতে ওয়েবের বেচ ছিল না, শুধু ডিজিটাল মার্কেটিংয়ের 65টা বেচ হয়েছে। এরপর 66তম বেচ ছিল আমার। তো আসলাম, 66তম বেচ রানিং করলাম 31 জন স্টুডেন্ট নিয়ে। এরপর 69তম বেচ রানিং করলাম 48 জন স্টুডেন্ট নিয়ে, এবং আপনাদেরকে রানিং করলাম 45+ নিয়ে এই 2 মাসের মধ্যেই। আর এই 2 মাসের মধ্যে আমি আরও অনেক কিছু করছি। যেমন আমার এখন ফাইবারে, আমি ছোটো করে প্রথমে বলছিলাম, আমার ফাইবারে আমি যদি একটু আমার ফাইবার অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাই, আমার স্ক্রিনটা ওপেন করতেছি অ্যাকচুয়ালি। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? দেখেন ফাইবারে ক্লায়েন্টদের মেসেজ। এটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট, লেভেল 2 সেলার হিসেবে আছি। এবং দেখেন আমার একটা অর্ডার, $750 একটা অর্ডার অ্যাক্টিভ আছে, যেটা আজকে কালকের মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যাবে, কাজ শেষ, ক্লায়েন্টকে ফাইনালাইজেশনটা দিচ্ছি। $750। এরকম ফাইবারে আজকেও 2-3টা প্রজেক্ট পাবো আশা করতেছি। অনেকগুলো ক্লায়েন্ট আমাকে নোট দিয়েছে, এই যে আপনাদের সাথে ক্লাস করে, এই যে 1 জন 2 জন, দেখেন 1 ঘন্টা আগে, 59 মিনিট আগে। হ্যাঁ, এই যে 3টা ক্লায়েন্ট আমাকে আজকে নক দিয়েছে এবং তাদের সাথে কনভারসেশন হচ্ছে, কাজও পাবো। আচ্ছা, তো ফাইবারে আমি কাজ করতেছি 4 জনকে নিয়ে, তো ওদেরকে আবার স্যালারি দিই। তো এখান থেকে একটা ভালো ইনকাম আসে আলহামদুলিল্লাহ। প্রত্যেক মাসেই লাস্ট 2 মাস যাবত $1000 উপরে আসতেছে ফাইবার থেকে। এরপর লোকাল প্রজেক্ট এগুলো থেকে অন এভারেজ ফ্রিল্যান্সিং সেক্টর থেকে আমার $2000+ আর্নিংস আছে এখন প্রতি মাসে আলহামদুলিল্লাহ। এরপরে ওয়েবকোডার আইটি, এখানে একটা স্মার্ট স্যালারি দেওয়া হয় আমাকে, কারণ এক্সপিরিয়েন্স যেগুলো গ্যাদার করছি, এই সম্মানটুকু না পেলে তো আমি আর থাকবো না একটা জায়গায়, তাই না? সো সেই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু ওয়েবকোডার আইটি আমাকে দিচ্ছে, এবং আলহামদুলিল্লাহ এটাতে আমি স্যাটিসফাইড। অনেক অনেক ভালো একটা অ্যামাউন্ট দিচ্ছে। তো পরিশ্রমও করতেছি, আপনাদের জন্য করতেছি, প্রতিষ্ঠানের জন্য করতেছি, পুরো টিমটাকে ম্যানেজ করতেছি, পরিশ্রম করতেছি, এই অবস্থা আছে। তো এর বাইরে আরও কয়েকটা প্রজেক্ট নিয়ে, আপকামিং প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, যেগুলো সম্পর্কে আপনারা জানবেন। আরেকটা বিষয় হচ্ছে ওয়েবকোডার আইটিতে ফ্রিল্যান্স কমিউনিকেশনাল ইংলিশের একটা কোর্স, যেটা আমি নিব। এটার ক্লাস হচ্ছে সকাল 7টায়, মানে ইংলিশ শিখবেন সকাল 7টায় যান। তো এরকম আর কি। তো ওইখান থেকেও একটা ভালো
অ্যামাউন্ট দেয়। সো অন এভারেজ এইরকম একটা ইনকামের মধ্যে এখন আসি, পজিশনে আসি, আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি, আমার আব্বুকে কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারি, ছোটো ভাইকে কিছু দিতে পারতেছি, ফ্যামিলি, বউ বাচ্চা, আমার একটা বাচ্চাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একটা ছেলে হয়েছে, 1 বছর বয়স হয়েছে, 1 বছর 13 দিন আজকে। আলহামদুলিল্লাহ এই বয়সে দেখেন, আমার বয়স এখন 23 বছর। তো আমি যদি এত কিছু করতে পারি, আপনারা কি পারবেন না যদি পরিশ্রম করে যান? এখন একটু কয়েকজন মাইক্রোফোনটা অন করে বলেন যে আপনারা কি সাহস করতেছেন কিনা, পারবো কিনা? জি স্যার, অবশ্যই আমরা সাহসী। 100% সফল হবেন ইনশাল্লাহ। বাট আপনাদের যে বিষয়টা সবসময় মেনটেন করতে হবে সেটা হচ্ছে কঠোর পরিশ্রম করতে হবে। আর আমার রুলসের বাইরে যাওয়া যাবে না। আমি যদি বলি এটা করবেন, এটাই করবেন, আমি যদি বলি এটা করবেন না, এটা করবেন না। আমার রুলসের বাইরে গেলে সমস্যা হবে। আমি একটা তিক্ত অভিজ্ঞতার কথা বলি আপনাদেরকে। তিক্ত না, এটা করতে হয়। এই তো একটা ব্যাচের এক স্টুডেন্ট, সে ওরকম কিছু না, সে একটু বয়সে একটু বড়। তো আচ্ছা আমি একটু বলি, তো আপনারা যদি এইসব রুলস রেগুলেশন এবং সব কিছু মেনে চলেন, ডেফিনেটলি আপনারা সফল হবেন। কারণ দেখেন, আমি এই পরিশ্রম করে যদি আমি এই পজিশনে আসতে পারি, সফল হইতে পারি, আমি আমার ব্যাকগ্রাউন্ডটা বললাম, আমার কিছুই ছিল না, এখন সবই আছে আলহামদুলিল্লাহ। আর আপনাদেরও হবে। জাস্ট দৃঢ় প্রতিজ্ঞা রেখে নিয়মিত কাজ করে যেতে হবে, দ্যাটস ইট। সবাই এইটা মেনটেন করবেন, ইনশাল্লাহ আপনারা সবাই সফল হবেন।